ওভারঅল একটা সাজেশন দেওয়ার, যাতে আপনারা সবাই নিজেরাই এখান থেকে মানে একটা ধারণা নিয়ে নতুন পুরাতন সবার জন্যই একটা বাসায় যেন খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমরা শুরু করি। দেখেন, আমি আজকে এমন ভাবে শুরু করব যে একদম পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করব, একদম ইনস অ্যান্ড আউটস। দেখেন, আমরা জানি যে আমাদের হচ্ছে আহ, প্রত্যেকের জন্যই, যারা জেনারেল ট্রেনিং আছেন এবং একাডেমিক আছেন, প্রত্যেকের জন্যই টাস্ক 1 এবং টাস্ক 2। যারা একাডেমিকে আছেন এদের জন্য, যারা হচ্ছে জেনারেল ট্রেনিং আছে তাদের জন্য লেটার আসে, 3টা টাইপসের লেটার আছে। যারা টাস্ক 1 একাডেমিকের জন্য আছেন, এদের জন্য হচ্ছে গ্রাফ আসে বা 7টা টাইপস আসে। তাহলে পরীক্ষায় যখন কোশ্চেন আসবে, আমি প্রথমে কোনটা আনসার করব, আমার প্রথম কাজটা কি হবে? ওকে, তাহলে আমরা জানি যে টাস্ক 2 এ 60% মার্ক কাউন্ট করা হয় টাস্ক 2 এর জন্য, আর টাস্ক 1 এর জন্য হচ্ছে 33% বা 34%। যেহেতু টাস্ক 2 এর ভ্যালুটা বেশি, এজন্য আমরা বেশি টাইমটা টাস্ক 2 তেই দেব। আমার যেন 40 মিনিটস টাইমটা মিনিমাম টাস্ক 2 এর জন্য দেওয়া হয়, যেহেতু এটার মার্কস বেশি। আপনি টাস্ক 1 এ যতই ভালো করেন, যত বেশি ভালো করেন না কেন, আপনি তো 34% বা 33%-এর বেশি পাবেন না, যেহেতু ওখানে মার্কস ডিস্ট্রিবিউট করাই আছে 33% বা 34%। এজন্য আমরা প্রথমে টাস্ক 2 আনসার করব, ফার্স্ট কথা। এখন টাস্ক 2 আনসার করার জন্য প্রথমে কি করব? টাস্ক 2 যখন আনসার করব, এখানে দেখেন আমরা জানি টাস্ক 2 এর আহ, কেউ কেউ বলে থাকে 7টা টাইপস আছে টাস্ক 2 এর, কেউ কেউ বলে থাকে 5টা টাইপস আছে, কেউ কেউ বলে 6টা, কেউ কেউ বলে 4টা। সো আমি ওভারঅল একটা সাজেশন বা একটা আইডিয়ার জন্য 4টা বলতেছি, কিন্তু একটা আর একটার মধ্যে ইনক্লুড করা যায়। যেমন যেটাই যাহাই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাহাই আবার পজিটিভ ডেভেলপমেন্ট নেগেটিভ ডেভেলপমেন্টের স্ট্রাকচারে ফেলা যায়। আবার যাহাই আর্গুমেন্টেটিভ, সেটাই এগ্রি ডিসএগ্রি, ওয়ান সাবজেক্ট টু সাবজেক্টের মধ্যে ফেলা যায়। কজ ইফেক্ট, কজ সলিউশন, ওপিনিয়ন বেসড, মোটামুটি একই টাইপসের। ডিসকাশনের কয়েকটা টাইপস অনেকে বলে, একটা হচ্ছে ওপিনিয়ন বেসড, একটা হচ্ছে শুধুমাত্র ডিসকাশন। সো ওভারঅল মোটামুটি একই, শুধুমাত্র কোশ্চেনটা দেখে ডিসিশন নিতে হবে, একটু চেঞ্জ হবে। তাহলে আমরা যদি 4টা টাইপসই ধরি বা 5টা টাইপসই ধরি, এই টাইপস কোনো ব্যাপার না, মোটামুটি সবগুলো একই, যে যেটাই ধরেন না কেন সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা টাইপ সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। তাহলে কোশ্চেন যখন পাবো, আমাদের প্রথম কাজ হচ্ছে এই টাস্ক টুটা কোন টাইপস এর মধ্যে পড়ছে সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। আমি সেটা আপনাদেরকে একটা লিস্ট বানিয়েছি, দেখাচ্ছি। সেটা দেখা যাচ্ছে ভাইয়া, এই যে রাইটিং টাস্ক 2 কোশ্চেন স্যাম্পল। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। কোশ্চেনটা কি সম্পর্কে বলতেছে, আমার থেকে কি জানতে চাচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। 1 নাম্বার কাজ, এরপর হচ্ছে আইডেন্টিফাই দ্য টপিক। টপিকটা কি সম্পর্কে আছে, এটা কি ওপিনিয়ন বেসড, এটা কি এগ্রি ডিসএগ্রি, এটা কি কজ ইফেক্ট নাকি কজ সলিউশন, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কোশ্চেন দেখেই আমি বের করে ফেলবো যে এটা কোন টপিক নিয়ে বলা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং হচ্ছে মাথায় ঝড় ওঠা, কারণ আমি তো এতদিন ধরে প্র্যাকটিস করে আসছি। আজকে আমার সেই এই যা প্র্যাকটিস করে আসছি সেগুলো আমার আজকে পরীক্ষার দিন বা লেখার দিন সেগুলো কাজে লাগানোর সময়। তাহলে আমার আইডেন্টিফাই করার সাথে সাথে আমি এখন চিন্তা করব যে আমার কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, কোন সাইডটা যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয় সেটার অ্যাডভান্টেজ কি কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, সেটা নিয়ে একটু চিন্তা করব। ব্রেনস্টর্মিং এর মধ্যে কি কি থাকবে? স্টার্ট ব্রেনস্টর্মিং অ্যাকর্ডিং টু দ্য নিড অফ এসে। এসেতে কি বলেছে সেটার অনুসারে আমি ব্রেনস্টর্মিং শুরু করে দেব। নাম্বার বি, নাও অর্গানাইজ দ্য পয়েন্টস অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রেংথস। এখন যে কোনো কিছু সম্পর্কে, লাইক হচ্ছে পজিটিভ, সবকিছুরই তো কিছু পজিটিভও থাকে কিছু নেগেটিভও থাকে। এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে কেউ কেউ এগ্রি করে থাকে, কেউ কেউ ডিসএগ্রি করে থাকে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রেও কিছু পজিটিভ নেগেটিভ থাকে। সো আমি দুইটা হচ্ছে কোশ্চেন, ভাইয়া আপনি যদি রাইটিং এ
কোশ্চেনের উপর দাগাদাগি করেন, পেন্সিল দিয়ে লেখেন, টেবিল বানান, কোনো সমস্যা নেই। কোশ্চেনের উপর আপনার দাগাতে পারবেন, কিন্তু আপনার তো খাতার তো হবে ভিন্ন, আপনার রাইটিং টাস্কের আনসারটা মানে আনসার শিট তো হবে ভিন্ন, সেখানে তো জাস্ট আনসারটা লিখবেন, কিন্তু কোশ্চেনের উপর আপনি নিজের মতো করে নোট করতে পারবেন, দাগাতে পারবেন। তাহলে কোশ্চেনে যা চেয়েছে, অ্যাডভান্টেজ হোক, ডিসঅ্যাডভান্টেজ হোক, এগ্রি ডিসএগ্রি হোক, বা পজিটিভ ডেভেলপমেন্ট হোক, নেগেটিভ ডেভেলপমেন্ট হোক, ডিসকাস বোথ ভিউজ আসুক, ধরেন বোথ ভিউ আসছে, তাহলে হচ্ছে আপনি এরকম দুইটা ঘর করে ফেলবেন টেবিলের মতো করে। একটাতে হচ্ছে আপনি একটা মানুষের ভিউ বলবেন, আর অন্যটাতে হচ্ছে ভিন্ন টাইপসের বা অন্য মানুষ এটা নিয়ে কি ভাবে সেটা বলবেন। এখন 3 নাম্বার হচ্ছে নাও চুজ ইউর সাইড, আপনি কোনটাকে নিতে চাচ্ছেন। আইএলটিএস এর স্পিকিং এবং রাইটিং এর একই রকমের আপনার নিয়ম, যে আপনি যে কোনো সাইড নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ওইটাই লজিক্যালি বলতে হবে। এরপরে আসেন রাইটিং দা ইন্ট্রোডাকশন। দেখেন, প্রশ্নে অবশ্যই একটা একটা লাইন বলা থাকবে বা একটা ঘটনা বলা থাকবে, যেটার উপর ভিত্তি করে আপনার অ্যাডভান্টেজ সাইড নিতে হবে, অথবা এগ্রি হতে হবে, অথবা ডিসএগ্রি হতে হবে। ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইন হবে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটার প্যারাফ্রেজ। সেকেন্ড কাজ হচ্ছে কোশ্চেন যা বলেছে সেখান থেকে আপনার ওপিনিয়ন দিতে হবে। কি ধরনের ওপিনিয়ন আমি প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে, জাস্ট এটা একটু থিওরিটিক্যালি আলোচনা করতেছি। যদি ওপিনিয়ন চায়, কোশ্চেনে যদি বলে গিভ ইউর ওপিনিয়ন, আপনাকে অবশ্যই ইন্ট্রোডাকশনের মধ্যেই আপনাকে ওপিনিয়ন দিতে হবে, যে আপনি কোন পক্ষে আছেন। ক্লিয়ারলি স্টেট কার্ড আপনাকে বলতে হবে যে আপনি কোন পক্ষে আছেন, আপনি কি অ্যাডভান্টেজের পক্ষে আছেন নাকি ডিসঅ্যাডভান্টেজের পক্ষে আছেন, আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। ডিসএগ্রি হলেও সমস্যা নেই, আপনাকে ক্লিয়ারলি বলতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যেই। আর যদি কোশ্চেনে ডিরেক্ট বলা না থাকে গিভ ইউর ওপিনিয়ন, তাহলে আপনি শুরু ইন্ট্রোডাকশনে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, লাস্ট কনক্লুশনে যে একবার ওপিনিয়নটা দিলেই হবে। এখানে দেখেন লেখা আছে শুধু ডিসকাস অর বোথ ভিউ চাইলে ওপিনিয়ন একবার। আচ্ছা, এগুলো বিস্তারিত আমি আরো আসতেছি সামনে। দেখেন, এরপরে হচ্ছে প্রথমে তো আপনি ইন্ট্রোডাকশনটা লিখলেন, কোশ্চেনে যেটা দেওয়া আছে ওই সেন্টেন্সটা প্যারাফ্রেজ করে ফার্স্ট লাইন লিখলেন, এরপরে হচ্ছে আপনার ওপিনিয়নটা দিলেন। এরপরে কি করবেন, যে ওই যে আপনি টেবিল করছিলেন, একটাতে হচ্ছে অ্যাডভান্টেজ সাইড, আর একটাতে ডিসঅ্যাডভান্টেজ সাইড, একটাতে এগ্রি সাইড আর একটাতে ডিসএগ্রি সাইড, ওইটা নিয়ে দুইটা প্যারা করবেন। এগ্রি সাইডটা নিয়ে একটা প্যারা করবেন, ডিসএগ্রি সাইডটা নিয়ে আর একটা প্যারা করবেন। প্যারার যে প্রথম সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে টপিক সেন্টেন্স বলে বা জিস্ট অফ দ্য প্যারা। এইটাকে এমন একটা লাইন লিখতে হবে যেটা দেখেই বোঝা যায়, প্রথম লাইনটা দেখেই বোঝা যায় আপনি এই এই টপিকের অ্যাডভান্টেজ নিয়ে লিখতেছেন, আপনি এই টপিকের একদিন নিয়ে কথা বলতেছেন, প্রথম সেন্টেন্সটা দেখেই যেন বোঝা যায়। ওকে, হোপফুলি আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন এবং সবাই কিছু কিছু নোট করতেছেন। এখন দেখেন, আমি আপনাদেরকে বললাম যে যদি আমরা 4টা টপিকও ধরে থাকি, যে সেগুলো কি কি, একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ, আর একটা হচ্ছে কজ ইফেক্ট, আর একটা হচ্ছে কজ সলিউশন, আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এই এই 4টা 5টা টাইপসের কোশ্চেন হয়ে থাকে। তাহলে টাস্ক 2 এর জন্য আপনার কয়টা প্যারা হবে? 4টা। নাম্বার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 হচ্ছে বডি প্যারা 1, সেটা আপনি এগ্রি ডিসএগ্রি যেটাই করেন না কেন কোনো সমস্যা নেই, কিন্তু এগ্রিটা নিয়ে একটা প্যারা হবে, ডিসএগ্রিটা নিয়ে আরেকটা প্যারা হবে, শেষে কনক্লুশন নিয়ে আরেকটা প্যারা হবে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সাপোজ আপনার হচ্ছে এই একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা কি, সাম পিপল থিঙ্ক দ্যাট ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ টু মুভ রিজিওনাল এরিয়াস আউটসাইড লার্জ আরবান সেন্টার্স। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, আমাকে এই যে দেখেন, প্রথম কাজটা হচ্ছে আমাকে আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, টপিকটা খুব ভালো করে বুঝতে হবে এবং আইডেন্টিফাই দ্য টপিক, টপিকটা আইডেন্টিফাই করতে হবে। এখানে কোশ্চেনে কি বলেছে, সাম পিপল থিঙ্ক দ্যাট, কেউ কেউ মনে করে যে, আচ্ছা আমি একদিন রিডিং এর ক্লাস নিয়েছিলাম, সেখানে অনেক বড় বড় লাইন থাকে, আমরা অনেক সময় একবারে বের করতে পারি না যে পুরো লাইনটার অর্থ কি হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের টিপস হচ্ছে আমরা অল্প অল্প করে মিনিং করব। লাইক হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট,
তাহলে দেখেন রিডিং এর একটা কথা বলতেছিলাম যে অনেক সময় বড় বড় সেন্টেন্স থাকে, আমরা একবারে আনসার গুলো বের করতে পারি না, বা হচ্ছে অর্থটা একবারে বুঝি না। ভাই আপনার পুরো সেন্টেন্স একবারে পড়ার কোনো দরকার নেই, আপনি ছোট ছোট করে পড়েন। কেমন ভাবে? যেমন হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট, এইটা আপনি এখানে একটা পেন্সিল দিয়ে এরকম একটা দাগ দেন যে হ্যাঁ এইটুক একটা অংশ। সাম পিপল থিঙ্ক দ্যাট, এখানে আপনি পেন্সিল দিয়ে একটা দাগ দেন যে এইটুকু একটা অংশ। ছোট ছোট করে ছোট ছোট পার্ট পার্ট করলে পুরো আনসারটা বের করাটা অনেক ইজি হয়। সাম পিপল থিঙ্ক দ্যাট, এখানে একটা আপনি পেন্সিল দিয়ে দাগ দেন ইট উড বি বেটার, তাহলে এটা আর একটা দাগ দেন, তাহলে কেউ কেউ মনে করে এটা কারোর জন্য ভালো। ফর লার্জ কোম্পানিজ, বড় কোম্পানিগুলোর জন্য, বড় কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য, তাহলে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, তিনটা দাগ। এই যে ছোট ছোট করে কিন্তু আমি অর্থটা সহজেই বের করতে পারতেছি। টু মুভ রিজিওনাল এরিয়াস, আঞ্চলিক এলাকাতে চলে যাওয়া, সরে যাওয়া, মুভ করা। আউটসাইড লার্জ আরবান সেন্টার, রিজিওনাল এরিয়াতে মুভ করাটা কোন বড় বড় কোম্পানিগুলোর জন্য ভালো, ইট উড বি বেটার, কেউ কেউ মনে করে থাকে। এখন ডু ইউ থিঙ্ক, এই যে দেখেন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দা অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজ গুলো বা সুবিধাগুলো আউট ওয়ে, ওজনে বেশি হয়, আক্ষরিক অর্থে হচ্ছে অ্যাডভান্টেজেসটা কি বেশি, দা ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজেসটা বেশি কিনা, এটা তুমি কি মনে করো। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ওপিনিয়নটা দিতে হবে, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। রিমেম্বার, যদি প্রশ্নের মধ্যে ডিরেক্ট বলা থাকে গিভ ইউর ওপিনিয়ন, আপনাকে অবশ্যই আপনার ওপিনিয়নটা দিতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যেই। রিমেম্বার, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে আপনাকে অবশ্যই, এই যে দেখেন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যদি শুধু বলে ডিসকাস দ্য বোথ ভিউজ, তাহলে আপনাকে ইন্ট্রোডাকশনে আপনার ওপিনিয়ন না দিলেও হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে অবশ্যই দিতে হবে, যদি বলা থাকে গিভ ইউর ওপিনিয়ন, তাহলে অবশ্যই আপনার ওপিনিয়নটা দিতে হবে। এখন দেখেন আমি কি বলেছিলাম স্ট্রাকচারে, শুরুর কাজটা হচ্ছে আপনার প্রথমে আইডেন্টিফাই দ্য টপিক, তাহলে আপনি এটা বের করে ফেললেন যে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলা আছে, এবং আমাকে একটা প্রশ্ন করেছে যে আমি এটার পক্ষে আছি না বিপক্ষে আছি, তার মানে আমি কি মনে করি যে এটার অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজেসটা বেশি, আমার দৃষ্টিতে কি। তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি, টপিকটা সিলেক্ট করার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ব্রেনস্টর্মিং করতে হবে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ এসে। নাও অর্গানাইজ দ্য পয়েন্টস অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রেন্থস, অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রেন্থস মানে অ্যাডভান্টেজ কি 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 এটার একটা পক্ষ নেবেন, ডিসঅ্যাডভান্টেজ কি কি এটার আর একটা পক্ষ নেবেন। দেখেন আমি হচ্ছে অ্যাডভান্টেজটা তিনটা নিয়েছি, হ্যাঁ। ধরেন চিপার লেবার কস্ট, রুরাল ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে মোর স্পেস, ঢাকা শহরে যে পরিমাণ জায়গা নিয়ে একটা কাজ করা যায়, আপনার ঢাকার বাইরে এই এত পরিমাণ জায়গা আপনি অনেক সহজেই পাবেন। ঢাকা শহরে শুধু একটা বিল্ডিংই আছে, একটা বিল্ডিং এ ধরেন কয়েকশো মানুষ কাজ করে, কিন্তু একটু ঢাকার অদূরে হলে অল্প দামে অনেক বেশি জায়গা পাওয়া যাবে, এবং কাজ করার পাশাপাশি মানুষের জন্য ভালো একটা এনভায়রনমেন্ট দেওয়া যাবে। ওকে, তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে, দেখেন কমিউনিকেশন প্রবলেম হতে পারে, যে এই যে বেশিরভাগ বিজনেস সেন্টার তো, ট্রেড সেন্টার তো শহর কেন্দ্রিক, বিক্রি তো করতে হবে শহরেই। ল্যাক অফ স্কিলড লেবার, এখন ধরেন আপনি এই আপনার এই বড় বড় একটা লার্জ কোম্পানি নিয়ে গেলেন হচ্ছে একটা গ্রামের মধ্যে বা ঢাকার বাইরে অনেক দূরে, উত্তরবঙ্গের জায়গা একটু কম দামে পাওয়া যায়, ওখানে আপনি নিলেন, তো ওখানে তো এত স্কিল লেবারটা একটু একটু ডিফিকাল্ট, যদি আপনি বেশি দামে তাদেরকে স্যালারিটা যদি অনেক বেশি না হয়। ল্যাক অফ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, যদি তাদেরকে যদি ধরেন ঢাকার অনেক দূরে হয়, ট্রান্সপোর্টেশন অনেক সময় একটু প্রবলেম হতে পারে, কারণ ওগুলো আবার ঢাকায় নিয়ে আসতে জ্যাম লাগতে পারে, বা আসতে দেরি হতে পারে, বা ট্রান্সপোর্টেশন কস্ট বেশি হতে পারে। শহর থেকে যত দূরে হবে ট্রান্সপোর্টেশন কস্টটা তত বেশি হওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে অ্যাডভান্টেজ গুলো কি কি হবে আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি হবে। তাহলে দেখেন আমাদের 2 নম্বর কাজটা চলে গেল, যে আমি অ্যাডভান্টেজ সাইডটা বের করে ফেলছি, ডিসঅ্যাডভান্টেজ সাইডটা বের করে ফেলছি। এখন থার্ড কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমার কি করতে হবে, এই কোশ্চেনে যে কথাটা বলা আছে সেখান থেকেই আমার ইন্ট্রোডাকশনটা বের করতে হবে। কোশ্চেনে যা বলা আছে সেখান থেকেই আমার ইন্ট্রোডাকশনটা আনতে হবে। প্যারাফ্রেজ দ্য গিভেন টপিক,
মানে যে টপিকটা দেওয়া আছে সেখান থেকেই আপনাকে প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। এরপরে হচ্ছে গিভ ইউর ওপিনিয়ন, দুইবার দিতে হবে যদি প্রশ্নে চায়, আর যদি ডিসকাস বোথ ভিউ চায় তাহলে একবার দিলেই হবে। তাহলে দেখেন এখানে কি আছে, সাম পিপল থিঙ্ক দ্যাট ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানিজ টু মুভ রিজিওনাল এরিয়াস, তাহলে প্যারাফ্রেজ করার কয়েকটা স্ট্রাকচার আছে, আমি আপনাকে দুই তিনটা দেখাচ্ছি। আউটসাইড লার্জ আরবান সেন্টার্স, তার মানে হচ্ছে টু মুভ রিজিওনাল এরিয়াস, মানে শহরের বাইরে বা আঞ্চলিক এলাকাগুলোতে নিলে এটার জন্য অনেক ভালো হবে। তাহলে এইটারই হচ্ছে একটা প্যারাফ্রেজ করতে হবে। দেখেন প্যারাফ্রেজ করার কয়েকটা নিয়ম আছে। যদি হচ্ছে আপনার এখানে কি আছে, ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানিজ এন্ড ইন্ডাস্ট্রিজ টু মুভ, ইট উড বি বেটার ফর লার্জ কোম্পানি, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, আপনি প্যাসিভে করে দিতে পারেন যে লার্জ কোম্পানিজ এন্ড ইন্ডাস্ট্রিজ মাইট বি মুভড রিজিওনাল এরিয়াস ফ্রম আরবান সেন্টার্স, এখানে আছে আরবান শহরে, তাহলে আপনি আর আরবান বলবেন না, আপনি বলবেন সিটি। আপনি রিজিওনাল এরিয়াস বলা আছে, আঞ্চলিক এরিয়াগুলো, এগুলাকে আপনি অ্যাডভান্স কিছু ভোকাবুলারি ইউজ করবেন। এখানে যা আছে তাই, এখানে আছে কোম্পানি, আপনি ইউজ করবেন হচ্ছে কর্পোরেশন। একটা এখানে এক্সাম্পল দেখাচ্ছি যে বিভিন্নভাবে আপনার প্যারাফ্রেজটা করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায়, আর একটা ভার্ব আইএনজি দিয়ে শুরু করা যায়, অথবা হচ্ছে এখানে প্রথম কথাটা শেষে আনা যায়, শেষের কথাটা শুরুতে আনা যায়। এইভাবে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে ইন্ট্রোডাকশনের জন্য। এখানে কিভাবে আমি করেছিলাম দেখেন, যে এখানে আছে মুভ রিজিওনাল এরিয়াস। সবসময় মনে রাখবেন যে আপনি যখন এই টপিকটা পাবেন, একটা কোশ্চেন পাবেন, মিনিমাম 10টা মিনিট আপনি থিঙ্কিং করবেন হোয়াট ইউ উইল রাইট হিয়ার, হোয়াট টাইপস অফ ভ্যারাইটিস গ্রামার উইল বি ইউজড ইন ইউর আনসার, মাস্ট। আপনি এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, ব্রেনস্টর্মিং করতেছেন, একটা টেবিল বানাইছেন, এক পাশে এগ্রি, এক পাশে ডিসএগ্রি, এক পাশে অ্যাডভান্টেজ। এই যে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছি যে এরকম আপনি এত খালি কোন রকম দাগ দিলেই হবে, এক পাশে এগ্রি এক পাশে ডিসএগ্রি, দুটা সাইড বানাবেন, এবং এটার সাথে সাথে কি কি গ্রামার ইউজ করবেন, একটা ভার্ব আইএনজি লিখে রাখবেন। একটা ভার্ব আইএনজি মানে পরীক্ষার হলে শুরুর 10 মিনিটেই একটা ভার্ব আইএনজি, একটা নট অনলি বাট অলসো, একটা হচ্ছে কোশ্চেনিয়ার টাইপস এর কিছু, আর একটা হচ্ছে কিছু লিঙ্কিং ওয়ার্ড, এগুলো আপনি শুরুতেই লিখে রাখবেন। ওই 10 মিনিট, আপনি 10 মিনিট চিন্তা করবেন যে কি কি লিখবেন, 10 মিনিট থেকে আপনি লেখা স্টার্ট দেন। আপনি যদি 10 মিনিট প্রপারলি থিঙ্কিং করে আপনি লেখা শুরু করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনার এক্সামটা অনেক ভালো হবে। তাহলে এখানে কি করেছিলাম, মুভ রিজিওনাল এরিয়াস, আর এখানে কি লেখা আছে, শিফট মানে পরিবর্তন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। এখানে আছে দেখেন লার্জ কোম্পানিজ, এখানে আছে শিফটিং বিগ অর্গানাইজেশনস এন্ড ফ্যাক্টরিজ। তাহলে মেট্রোপলিসেস মানে কি শহরের একটা সিনোনিম, আউটস্কার্টস এটা হচ্ছে গ্রাম্য বা হচ্ছে এই আঞ্চলিক এলাকা, যেটা যে রিজিওনাল এরিয়াস এর সিনোনিম, এটা হচ্ছে আরবান বা সিটির সিনোনিম মেট্রোপলিসেস। is a often proposed conception, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন। এরপরে হচ্ছে দেখেন, যেহেতু প্রশ্নবোধক আছে, আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে কোন সাইডে আপনি আছেন। দেখেন এখানে কি লেখা আছে, আই কুড নট এগ্রি মোর উইথ দিস প্রপোজিশন। প্রপোজিশন মানে প্রতিজ্ঞা হয়, প্রপোজিশন মানে কথা হয়, প্রপোজিশন মানে বিষয় হয়। এখানে প্রপোজিশন মানে হচ্ছে বিষয়। আই কুড নট এগ্রি মোর মানে আমি এর চেয়ে বেশি রাজি হতে পারি না, তার মানে হচ্ছে আমি রাজি, আমি তোমার কথার সাথে এগ্রি করি, আমি এটার পক্ষে আছি, তার মানে কি আপনি ক্লিয়ারলি বলে দিলেন যে আপনি কোন পক্ষে আছেন। এরপরে দেখেন এই রাইটিং টাস্ক 2 এর জন্য প্রথমে তো বলে দিলাম যে এই কয়টা টাইপস থাকবে, আর আমার ফার্স্ট 10 মিনিটসে কাজগুলো কি কি হবে। এখন আপনারা দেখেন টাস্ক 2 এর জন্য 4টা প্যারা হবে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে বডি প্যারা 1, আর একটা হচ্ছে বডি প্যারা 2, আর একটা হচ্ছে কনক্লুশন। আইএলস ফাইনাল এক্সামে একজন 7 পেয়েছে, তার একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যামব্রিজ 16 এর টেস্ট 3,
সেখানে যে ফিডব্যাক আছে, সেখানে তার আনসার এবং আইএলটিএস যে 7 পেয়েছে সে কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখেছে এটা একটু দেখাচ্ছি। দেখা যাচ্ছে এটা? ওকে, দেখেন এটা হচ্ছে ক্যামব্রিজের যে ক্যামব্রিজ 16 টেস্ট 3 রাইটিং টাস্ক 2। এটা একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে এবং এই ভদ্রলোক সে 7 পেয়েছে। কিভাবে পেয়েছে এবং এখানে এক্সামিনারের কমেন্ট দেওয়া আছে। দেখেন এখানে সে কোশ্চেনটা ছিল এরকম, যেরকম বলবো ঠিক সেরকম। একটু দেখাচ্ছি। সে ভদ্রলোক 7 পেয়েছে এবং লিখেছে লিখেছে যে টুডে হাই লেভেলস অফ সুগার আর কন্টেন্ট Today, high levels of sugar are contained in many sources of food, especially in manufactured food. তাহলে দেখেন আমরা কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস দিয়ে ইন্ট্রোডাকশনটা লিখতে পারি। জাস্ট প্রশ্নে আছে অ্যাক্টিভ ভয়েসে, সে করে দিয়েছে প্যাসিভে। আর আমি যেটা দেখিয়েছিলাম সেখানে ছিল হচ্ছে এই টু মুভ রিজিওনাল এরিয়াস, আর সেখান থেকে ভার্ব আইএনজি করে পরের কথাটা শুরুতে আনা হয়েছে। এভাবে আমাদেরকে হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে, আর একটা সাপোর্টিং আইডিয়াস লিখতে হবে। শেষে আপনাকে বলতে হবে যে আপনি এই কথার সাথে এগ্রি করেন কি করেন না। ওকে, দেখেন সেখানে তাকে আরো এখানে রেসপন্সে কি কি বলেছে। আচ্ছা, এখন আমি একটু এখানে ডিসকাস করে নেই। দেখেন সবাই খাতায় লিখে রাখেন। একটা হচ্ছে টাস্ক রেসপন্স। এই যে এটা টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্সটা কি? আপনার যে পরীক্ষায় যেটা বলা থাকবে, কোশ্চেনে যেটা বলা থাকবে, আপনি ক্লিয়ারলি বলছেন কিনা যে আপনি এগ্রি করেন কি করেন না, আপনি কি অ্যাডভান্টেজের পক্ষে আছেন নাকি ডিসঅ্যাডভান্টেজের পক্ষে আছেন। জাস্ট শুধুমাত্র যদি ক্লিয়ারলি বুঝাতে পারেন যে হ্যাঁ আমি এইটার পক্ষে আছি, এবং এটা যদি আপনার ফুল যে এসেটা হবে এটা যদি একটু বুঝাতে পারেন, তাহলে এই টাস্ক রেসপন্সের নাম্বারটা আপনি পাবেন, ভালো একটা নাম্বার পাবেন। এবং এটা খুব বেশি কঠিন না। আমাদের গ্রামাটিক্যাল যে আমরা যত বেশি সময় দেই ইংলিশের ক্ষেত্রে, আমরা টাস্ক রেসপন্সে ততটা সময় দেই না। টাস্ক রেসপন্সের টাস্ক 1 এর কাজটা হচ্ছে 150 ওয়ার্ড হতে হবে, 150 ওয়ার্ডস 150 ওয়ার্ডস হতে হবে টাস্ক 1 এর জন্য, আর টাস্ক 2 এর জন্য হচ্ছে 250 ওয়ার্ডস হতে হবে মিনিমাম। এগুলো একটু কাইন্ডলি খাতায় লিখে রাখেন যারা নিউ আছেন বা যারা চান যে আমি সবগুলো এইভাবে টু দা পয়েন্টে আমি আনসার করার ট্রাই করব। দেখেন টাস্ক রেসপন্স, কোহেশন এন্ড কোহারেন্স এন্ড কোহেশন, অথবা কোহেশন এন্ড কোহারেন্স, আমি কোহেশন এন্ড কোহারেন্সই বলে থাকি, একই কথা, আগে পরে ব্যাপার না। এটা হচ্ছে এই যে আমি স্পিকিং এ বলেছিলাম যে আপনি যদি জাস্ট এই এই কোহেশন এন্ড কোহারেন্স এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকেন, আপনি 0.5 বেড়ে যাবে। ঠিক একই রকম ভাবে এখানে দেখেন আরো মজার ব্যাপার হচ্ছে, জাস্ট আপনি যদি কোহেশন এন্ড কোহারেন্সটা ঠিক মতো ইউজ করতে পারেন, এইটার এইটার নাম্বার হচ্ছে 25%। 25%। টাস্ক রেসপন্স আপনি যদি টাস্ক 1 এ 150 ওয়ার্ড লেখেন, তাহলে টাস্ক রেসপন্সের কাজ হয়ে যায়। আর প্রশ্নে যা যা চেয়েছে সেটা সেটা যদি বলেন, প্রশ্নে ধরেন চেয়েছে টাস্ক 1 এ বলেছে ধরেন যে রিপোর্ট করতে বলেছে, কম্পেয়ার করতে বলেছে, এগুলো যদি ঠিক মতো জাস্ট প্রশ্নে যা বলেছে সেটাই করছেন, এটাই টাস্ক রেসপন্স। কোহেশন এন্ড কোহারেন্স নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, ওই যে ধরেন ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, ফার্দার মোর, আমার কাছে একটা লিস্ট আছে। ওকে, দেখেন লিঙ্কিং ওয়ার্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওকে থ্যাংক ইউ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্দারমোর, ফাইনালি, টু বিগিন, কনক্লুড, এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। এটা হচ্ছে দেখেন এই খুব খুব কি বেশি কঠিন? এই ধরেন একটা সেন্টেন্সের শুরুতে ফার্স্টলি, সেকেন্ডলি লেখা, বা হচ্ছে বডি প্যারা 1 এ আপনি একটা টপিক সেন্টেন্স লিখলেন, পরে বললেন যে ফার্স্টলি, এটাকে আরেকটু ব্রড করার জন্য বললেন যে ফার্দারমোর, তারপরে হচ্ছে একটা এক্সাম্পলের শুরুতে বললেন ফর এক্সাম্পল। তারপরে দেখেন যে রেইনফোর্সমেন্ট, মানে একটা কথাকে আরো মজবুত করার জন্য বা আরো কিছু আইডিয়া বের করার জন্য। হোয়াট ইজ মোর, ইন অ্যাডিশন, বিসাইডস, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন দ্য সেম ওয়ে, নট অনলি বাট অলসো। সিমিলারিটি যদি সেম টাইপস এর জিনিস হয়, ইকুয়ালি, সিমিলারলি, করেসপন্ডিংলি, ইন দ্য সেম ওয়ে। দেখেন জাস্ট এই কয়েকটা বিষয় ইউজ করলেই, দেখেন আপনি যখন সামারি লিখবেন বা কনক্লুশন লিখবেন, সব সময় যেন আপনার শুরুতে একটা কথা বলা থাকে, যে কনক্লুশনের শুরুতে টু কনক্লুড, অর ইন কনক্লুশন, অর ইন ব্রিফ, টু সামারাইজ। দেখেন আপনাকে সবগুলা পড়তে হবে তা না, আপনি নির্দিষ্ট কিছু ওয়ার্ড বাছাই করেন
যে হ্যাঁ আমি শুধুমাত্র টু সামারাইজটাই লিখবো। আপনি এখন থেকে যত জায়গায় মক টেস্ট দিবেন, পার্সোনালি খাতায় লিখবেন, আপনি এই ওয়ার্ডটাই সবসময় ইউজ করবেন, এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনার তো সব সেন্টেন্স সব ওয়ার্ডের দরকার নাই, আপনার তো সব ওয়ার্ড দরকার নাই, আপনি জাস্ট বাছাই করেন, আপনার মতো করে বাছাই করেন যে আমি এই ওয়ার্ডগুলো ইউজ করব। যদি এক্সাম্পল দিতে হয়, একবার যদি বলেন ফর এক্সাম্পল, পরের বার বলবেন ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল আর বলবেন না, অ্যাজ ফলোজ, দ্যাট ইজ। এরপরে হচ্ছে দেখেন এই সেম কথাগুলোই এইভাবে একটু সিনোনিম করে দেওয়া আছে, আপনারা হচ্ছে বাছাই করবেন যে আমি এই কয়েকটা ওয়ার্ড ইউজ করব, এর এর এই পার্টিকুলার কয়েকটা ওয়ার্ড নেবেন। সব মুখস্থ করতে হবে, সব পড়তে হবে এরকম না, আপনার যেটা ভালো লাগে এই কয়েকটাই, জাস্ট অনেকগুলো একটু দেওয়া আছে যে আপনি এখান থেকে বাছাই করে করে আপনি ইউজ করবেন। আর এই এই যে লিঙ্কিং ওয়ার্ড যদি কারো লাগে আমাকে হচ্ছে এই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা ইনশাল্লাহ সবাইকে দিয়ে দিব। ওকে, তাহলে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে এক ভদ্রলোক 7 পেয়েছে, তার তার রেসপন্সটা কি আছে, টিচার রেসপন্স যেটা আছে সেখানে কি বলা আছে, ওখানে আমরা চলে যাচ্ছি। দেখেন এই ভদ্রলোক 7 পেয়েছে এবং এখানে বলা আছে দেয়ার আর ফোর প্যারাগ্রাফস। ভাইয়া এখন কেউ কাইন্ডলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন না, ক্লাসটা শেষ করে দিয়েন, হ্যাঁ আমরা হচ্ছে ক্লাস শেষ করে অবশ্যই সবাইকে দিয়ে দিব, কাইন্ডলি এখন কেউ দিয়েন না, আরো 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 কিছু দিতে হবে, আরো বেশ কিছু আমাদের কাছে মানে নোট আছে, আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, কিন্তু এখন কেউ দিয়েন না, ক্লাস শেষে দিয়ে। ওকে, দেয়ার আর ফোর প্যারাগ্রাফস, এটা কার কমেন্ট? এক্সামিনারের কমেন্ট। দেয়ার আর ফোর প্যারাগ্রাফস মেড আপ অফ অ্যান ইন্ট্রোডাকশন, এ কনক্লুশন, একটা ইন্ট্রোডাকশন, তাহলে আপনার সবসময় একটা ইন্ট্রোডাকশন থাকবে, সবসময় একটা কনক্লুশন থাকবে, টু ফার্দার প্যারাগ্রাফস। এই যে টু ফার্দার প্যারাগ্রাফস, এইটা এইটা এখান পর্যন্ত ইন্ট্রোডাকশন, এখান পর্যন্ত একটা প্যারাগ্রাফ, এখান পর্যন্ত আর একটা প্যারাগ্রাফ, আর এখান পর্যন্ত আর একটা প্যারাগ্রাফ। এখন ভাইয়া দেখেন আমি আপনাকে এই একটা স্ট্রাকচার হয়তো অনেকে পেয়েছেন, তারপরেও দেখাচ্ছি সবাইকে। দেখেন যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে এসে আসে, আপনি কমন কিছু কথা লিখতে পারেন, কমন কিছু কথা। যেমন আমরা নর্মালি কি বলে থাকি যে দেয়ার আর মেনি পজিটিভ সাইডস বিহাইন্ড দিস, এটার অনেকগুলো পজিটিভ দিক আছে, অথবা দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস, এগুলো তো নর্মাল কথা। আপনি যদি একটু অ্যাডভান্স কিছু বলার চেষ্টা করেন, এই এই কথাগুলো বলতে পারেন যে দা ব্রাইট সাইডস আর ফরচুনেটলি সেভারাল। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে কমন টেমপ্লেট। তারপরে শুরুতে কি বলতে পারেন, দিস অ্যাফেয়ার ইজ নো ডাউট ফুল অফ ফুড ফর থট। যেমন আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি যে দেখেন আপনাদেরকে যেটা দেখিয়েছি যে এই শিফটিং বিগ অর্গানাইজেশনস এন্ড ফ্যাক্টরিজ অ্যাওয়ে ফ্রম মেট্রোপলিসেস টু আউটস্কার্টস ইজ এ অফেন প্রপোজড কনসেপশন, এটা একটা কমন কথা, ইজ এ অফেন প্রপোজড কনসেপশন। আই কুড নট এগ্রি মোর উইথ দিস প্রপোজিশন, তার মানে আপনি যদি কোনো কিছুর সাথে এগ্রি করতে চান, এই লাইনটা আপনি কমন হিসাবে বলতে পারেন যে আই কুড নট এগ্রি মোর উইথ দিস প্রপোজিশন। এরপরে হচ্ছে কি এ রেঞ্জ অফ ফ্যাক্টরস মেক ইট মাস মোর অ্যাকসেপ্টেবল, যদি আপনি কোনো কিছুর পক্ষে বলতে চান এই কথাটা শুরুতে লিখতে পারেন। হ্যাঁ আপনার যদি আরো ভালো কোনো আইডিয়া থাকে, আপনার যদি আরো ভালো আইডিয়া থাকে, আরো কোনো থাকে, আপনি বলেন, সেটা বলেন, কোনো সমস্যা নাই। দেয়ার আর থাউজেন্ডস অফ স্যাম্পলস রাইটিং এর। এরপর হচ্ছে মোস্ট ইনস্ট্রুমেন্টালি ইট উইল স্পিড আপ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি সাইড, যেটা আমরা আলোচনা করতেছিলাম যে একটা একটা যদি আপনি শহরের বাইরে যদি এই কোম্পানিগুলোকে নিয়ে যান সেখানে কি হবে। তারপরে হচ্ছে দেখেন unequivocally ফর ইনস্ট্যান্স অন টপ অফ দেম, এরপর হচ্ছে অন দ্য ফ্লিপ সাইড। এগুলা হচ্ছে ওই যে 25% দেখালাম যে কোহেশন এন্ড কোহারেন্স, জাস্ট এগুলা যদি ঠিক মতো ইউজ করতে পারেন আপনার 25% ওকে। এরপরে হচ্ছে আপনি যদি টাস্ক রেসপন্সটা ঠিক মতো করতে পারেন, এই যে ইন্ট্রোডাকশন এইটা যদি ঠিক মতো দিতে পারেন, আর হচ্ছে আপনার যদি টাস্ক 1 এ 150 ওয়ার্ড, টাস্ক 2 তে 250 ওয়ার্ডসটা হয়, আপনার হচ্ছে এই 25% মার্কস কভার করবে টাস্ক রেসপন্স থেকে। আর আপনি যদি কোহেশন কোহারেন্সটা দিতে পারেন ঠিক মতো, 25% মার্কস কভার করবে। ওকে, আমরা আলোচনা করতেছিলাম এক ভদ্রলোকের 7 পাওয়া নিয়ে, ওখানে যাই যে সে কিভাবে
আরো কি কি সেখানে রেসপন্স আছে দেখেন। এই যে 4টা পার্ট সে করেছে, তার মানে কি আমাদেরকেও 4টা পার্ট করতে হবে মোটামুটি। এরপরে তার আর কি রেসপন্স আছে, যে 2 further paragraphs explaining why the candidate disagree with the statement and then giving an alternative solution. Ideas are logically organized with a range of linking devices. দেখেন এই যে লিঙ্কিং ডিভাইসেস মানেই হচ্ছে আপনার কোহেশন এন্ড কোয়ারেন্স। এখানে খুব সুন্দর করে লিখেও দিছে, দেখেন একটার সাথে আরেকটা মিল হয়, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে ইয়েট, দিস। এরপরে দেখেন আরো বলা আছে যে ভোকাবুলারি, আমাদের থার্ড পয়েন্ট কি ছিল, ভোকাবুলারি। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি। এখানে দেখেন with some flexibility and collocation informing people about what eat, aware of what they eat, এগুলা হচ্ছে ভোকাবুলারির একটা পার্ট। আরেকটা কথা বলেছে যে there are 386 ওয়ার্ডস, কিন্তু দরকার ছিল 250। যেহেতু সে বেশি লিখেছে, এই জন্য ইন দিস কেস দ্য ইনক্রিজড ওয়ার্ড কাউন্ট রেজাল্টস ইন এ গুড রেঞ্জ অফ ভোকাবুলারি। তার মানে কম লিখলে কোনো সমস্যা নাই, কম লিখলে ব্যাপক সমস্যা, বেশি লিখলে এটা অ্যাডভান্স বা অতিরিক্ত ভোকাবুলারি হিসাবে কাউন্ট হবে। এটা আপনার জন্য বেটার যদি আপনি ভালো এবং রাইট ওয়ার্ড গুলো লিখতে পারেন। তার মানে 250 ওয়ার্ডের নিচে কখনো লেখা যাবে না, বেশি যতই হোক কোনো সমস্যা নেই। এরপরে দেখেন the responses use a variety of structures, what would they eat if we increased bread price। এখানে সে লিখেছে, এখানে একটা উদাহরণ দিয়েছে যে সে ভ্যারাইটি অফ স্ট্রাকচার ইউজ করেছে। এখন দেখেন আমি আপনাদেরকে যেটা বলেছি যে আমার যে ফার্স্ট 10 মিনিট থাকবে, আমার যে ফার্স্ট 10 মিনিট থাকবে, সেই 10 মিনিটে আমি এগুলো চিন্তা করে নেব যে আমার এই লেখায় কি কি আসতেছে। আমার এই লেখায় ধরেন এই যে আপনাদেরকে লিঙ্কিং ওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে কি কি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন সেগুলা লিখে রাখবেন। এই যে নোটের পাশাপাশি এই যে আপনাদেরকে যেটা দেখালাম, যে এই যে এখানে যে দুইটা করবেন, ঘর করবেন, ঘরের ওখানে 1 নাম্বার দিবেন, এই ওয়ার্ড আমি ইউজ করবো। আর বাসা থেকে এগুলো আগেই ঠিক করে যাবেন যে আমি যে কনক্লুশনে টু সাম আপ লিখবো বা ইন কনক্লুশন, যেটা লেখেন ভাই আপনার ইচ্ছা, কিন্তু যে কোনো একটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন এবং এটাই সবসময় লিখবেন। তাহলে কি হবে, আপনার ওই টাস্ক কোহেশন এন্ড কোহেরেন্সের 25% মার্কস কাভার। আর আপনি যদি এখান থেকে এই ইন্ট্রোডাকশনটা ভালো মতো লিখতে পারেন, আপনার আইডিয়াটা ফোকাস করতে পারেন আর কনক্লুশনটা ঠিক মতো দিতে পারেন, আপনার হচ্ছে টাস্ক রেসপন্সের মার্কস কাভার। আর হচ্ছে ভোকাবুলারিটা হচ্ছে আপনার অবশ্যই এটা মুখস্থের বিষয়, ভোকাবুলারি কিছু অ্যাডভান্স ভোকাবুলারি আপনাকে মুখস্থ করতে হবে। এর আগেও আমি বলেছি 3 ভাবে ভোকাবুলারি চেঞ্জ করা যায় বা লেস কমন ভোকাবুলারি ইউজ করা যায়। 1 নাম্বার হচ্ছে ডিরেক্ট সিনোনিম, 2 নাম্বার হচ্ছে প্যারাফ্রেজ করে সিনোনিম করা যায়, 3 নাম্বার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড উইথ অ্যান্টোনিম, নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা এরকম দিয়েছিলাম যে অনারের সিনোনিম কি কি বলা যায়। অনারের সিনোনিম রেসপেক্ট বলা যায়, অ্যাডমিয়ার বলা যায়, ওবে বলা যায়। তাহলে একটা হচ্ছে ডিরেক্ট সিনোনিম দিয়ে করবেন 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে প্যারাফ্রেজ করবেন, আই হ্যাভ গুড ইমপ্রেশন অ্যাবাউট হিম, এটা করলে প্যারাফ্রেজ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। এইভাবে আপনার ভোকাবুলারিটা বাড়ানো যায়। হ্যাঁ, আমাদের এই অল্প সময়ে 1 মাস 2 মাসে অনেক ভোকাবুলারি সম্ভব না, কিন্তু যতটুকু আছে এটার সর্বোচ্চ ব্যবহার যেন হয়। এই জন্য হচ্ছে ভোকাবুলারি 1 নাম্বার হচ্ছে ডিরেক্ট সিনোনিম, যে 2-1টা পারি লিখি। 2 নাম্বার হচ্ছে প্যারাফ্রেজ, একটা কথাকেই একটু বড় করে লেখা, একটু ঘুরিয়ে লেখা। অ্যাডমিয়ার শব্দটা বারবার না বলা। আপনি আর একটা ওবে পারেন, আচ্ছা শুধু পরবর্তীতে ওবেটাই ব্যবহার করেন। থার্ড, প্যারাফ্রেজ করলে বলেন যে অ্যাবাউট হুম আই হ্যাভ গুড ইমপ্রেশন। এরপর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কিরকম, যে অ্যাডমিয়ারের পরিবর্তে বলেন যে আই নেভার ডিসরেসপেক্ট হিম, অথবা হচ্ছে আই নেভার নেগলেক্ট হিম। তাহলে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। এই যে আপনি বলছেন যে নেগলেক্ট, এটাও একটা লেস কমন ভোকাবুলারি বা অ্যাডভান্স ভোকাবুলারি হিসাবে কাউন্ট হবে।
তাহলে দেখেন আমরা যে ভুলটা করে থাকি যে অনেকের মানে গ্রামারে অনেক ভালো দখল আছে, আপনার ভোকাবুলারি তো ভালো দখল আছে, কিন্তু জাস্ট এই 5টা মিনিট যদি সে একটু বুঝে চেষ্টা করতো যে টাস্ক রেসপন্সের কাজটা কি আর হচ্ছে কোহেশন এন্ড এই যে কোহারেন্সের কাজটা কি, তাহলেই কিন্তু বাকি 25%, 50% কাজটা তার হয়ে যেত। অথচ এই টাস্ক রেসপন্স আর কোহেশন এন্ড কোহারেন্সটা কিন্তু ইজিয়ার দেন গ্রামার। ওকে, তারপরে দেখেন যে আমি যারা হচ্ছে বিগিনার বা হচ্ছে একটু শুরুতে লিখতেছেন, শুরুতে এগুলো চেষ্টা করতেছেন, আপনারা ফার্স্ট যে কাজটা করবেন, ফার্স্ট কাজটা হবে আপনাদের এই যে আমি যে এখানে লিখে দিলাম যে 1 2 3 4, এখানে 4টা টাইপস আছে, প্রত্যেকটা টাইপস একটা করে খাতায় লেখা। রিমেম্বার, প্রত্যেকটা টাইপস একটা করে দেখে দেখে খাতায় লিখবেন, দেখে দেখে খাতায় লিখবেন। কেন দেখে দেখে লিখবেন? আপনি তো ভাই আইএলটিএস এর রাইটিং এ আসছেন কেবল, আপনি যদি শুরুতে থাকেন আপনি তো কেবল এখানে রাইটিং এর সারা জীবন রাইটিং লিখছেন, এসএ টেসে লিখছেন, কিন্তু আইএলটিএস এর স্ট্রাকচার তো ভিন্ন। এখানে তো আপনাকে আগে একটু বুঝতে হবে। এজন্য কেউ কেউ বলে থাকে 7টা টাইপস, কেউ কেউ বলে 5টা টাইপস। আমি হচ্ছে একদম 4টা টাইপস দিছি, মিনিমাম আপনি 5টা দেখে দেখে খাতায় লিখবেন। তারপরে আপনি আইডেন্টিফাই করবেন যে হোয়াটস দ্য ডিফারেন্স অ্যামং দোজ 5 টাইপস অর 6 টাইপস অর 7 টাইপস। নিজে নিজে দেখে দেখে খাতায় লিখবেন এবং নিজে নিজে রিসার্চ করে বের করবেন যে এই সবগুলোর মধ্যে ডিফারেন্সটা কি। এরপরে ভাই আপনি নিজে লেখা শুরু করেন। অনেকে করে কি যে প্রথমেই নিজে লেখা শুরু করে, স্ট্রাকচারের আইডিয়া কম, কোহেশন কোহারেন্সের আইডিয়া কম, নিজে নিজে লেখা শুরু করে, গ্রামার একটু ভালো, ভোকাবুলারি একটা ভালো, কিন্তু ডিজার্ট স্কোর আসে না। এজন্য হচ্ছে দেখেন আমি আপনাদের সব সব আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আপনারা হচ্ছে বিভিন্ন বই আছে, বই বা আপনার হার্ড কপি এগুলা থেকে দেখে দেখে লিখবেন। লিস্ট কারোর কাছে যদি বই নাও থাকে, আমি একটা, তাহলে দেখেন আমি আমি এতক্ষণ যেটা বললাম শুনতে তো পারছেন লিস্ট, যে আমি কি বলেছি, যে যে স্ট্রাকচার গুলো আছে, যে টাইপস গুলো আছে, এগুলা দেখে দেখে লিখবেন। আগে নিজে দেখে দেখে লিখে নিজে নিজে রিসার্চ করে বের করেন যেগুলোর মধ্যে ডিফারেন্সটা কি। এরপরে হচ্ছে আপনি এই যখন দেখে দেখে খাতায় লিখবেন, নিজে নিজে রিসার্চ করে বুঝবেন যে সবগুলোর মধ্যে এই ডিফারেন্স, তারপরে আপনি নিজে লেখা শুরু করেন। আপনি প্রথমে কি করবেন, বই থেকে দেখে দেখে লিখবেন, টাইপস এর ডিফারেন্স গুলো বের করবেন। এরপরে হচ্ছে তাও কেউ কেউ যদি আরেকটু দুর্বল হন যে হ্যাঁ আমি তো কেবল এইচএসসি পাস করেছি বা গ্রাজুয়েশন শেষ করে এখন পর্যন্ত আমার ওইভাবে এখনো দখলে আসেনি, আমি তো অন্য মানে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়িনি বা হচ্ছে ইংলিশ মিডিয়ামে গ্রাজুয়েশনে ফাইনাল এক্সামটাও দেইনি, তাহলে হচ্ছে আমি আরেকটু পরিশ্রম করি, আরেকটু সময় দিই। সেটা কি, দেখে দেখে লেখার পরে বিভিন্ন বই থেকে আপনি রিডিং পড়েন। রিডিংটা কেন পড়বেন? জাস্ট ইনক্রিজিং ইউর আইডিয়াস। কারণ আমাদের অনেক সময় আইডিয়া বের করাটা একটু টাফ হয়ে যায়, কি ধরনের সেন্টেন্স লেখা যায়, কি ধরনের কথা বলা যায়। কোশ্চেনে থাকে 1 সেন্টেন্স 2 সেন্টেন্স, সেখান থেকে আমাকে লিখতে হবে 250-300 ওয়ার্ড, মিনিমাম 300 ওয়ার্ড লিখতে হবে, মিনিমাম 300 ওয়ার্ড লিখতে হবে। এজন্য হচ্ছে আপনি একটা বই, আইএলটিএস এর রাইটিং এর যে কোনো একটা বই দেখে প্রথমে লিখবেন, এরপরে জাস্ট রিডিং করবেন, জাস্ট রিডিং, যে আইডিয়া বাড়ানোর জন্য। আপনি প্রথমে যখন নিজে নিজে দেখে দেখে লিখলেন, আপনার হচ্ছে রিসার্চ করে ডিফারেন্সটা বুঝতে পারলেন, এরপরে রিডিং পড়লেন, এরপরে আসো খেলা হবে, নিজে নিজে লেখা শুরু করেন। এটা একটা ফ্রেন্ডকে দেখান বা কোনো টিচারকে দেখান বা কোথাও মক টেস্ট দেন, বা হচ্ছে লিস্ট ইউটিউবেও তো হাজার হাজার ভিডিও আছে যে এক একটা টাইপস এর এগুলো কিভাবে দেখা যায়। বা হচ্ছে আমরাও তো আপনার পাশে, আপনাদের পাশে সবসময় আসি, বিভিন্ন ব্যাচের মাধ্যমে হোক, ফ্রি ক্লাসের মাধ্যমে হোক, ইউটিউবে সার্চ দিলে পারেন বা যেভাবে হোক, আপনার যদি ইচ্ছা থাকে আপনি অবশ্যই পারবেন। এরপরে দেখেন যে আমাদের ভোকাবুলারির কথা বললাম, এরপরে আসতেছে হচ্ছে আমাদের গ্রামার। যারা একদম নতুন, যাদের দরকারি 6.5, যারা 6 হলেই এনাফ, যে এইচএসসি এর পরে পাস করছেন বা হচ্ছে কানাডার জন্য হচ্ছে আপনার টোটাল 7 লাগবে, ওভারঅল 6.5 হলেই হবে। তাহলে হচ্ছে তারা যে কাজটা করবেন, আমি একটা আপনাদেরকে কিছু স্ট্রাকচার দিচ্ছি দেখেন। ধরেন আমি যে স্ট্রাকচারটা দিচ্ছি,
একটু বোঝার চেষ্টা করেন, চেষ্টা করবেন যে একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো করে আপনার পরীক্ষায় যেটা আসবে সেটাকে স্ট্রাকচারটা কপি করা, নট সেম সেন্টেন্স সেম ভোকাবুলারি। দেখেন, দ্য ফ্যাক্ট দ্যাট আই ওয়ান্ট টু স্টাডি ইন কানাডা লিডস টু টেকিং আইএলটিএস প্রিপারেশন ফর অ্যাচিভিং হায়ার ব্যান্ড স্কোর। দেখেন, মেইন কথা হচ্ছে আমি কানাডা যেতে চাই, এই জন্য হচ্ছে আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি। দ্য ফ্যাক্ট লিডস টু টেকিং আইএলটিএস প্রিপারেশন ফর অ্যাচিভিং হায়ার ব্যান্ড স্কোর। যারা নতুন আছেন বা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন, যাদের 6.5 মোটামুটি দরকার বা 6 দরকার, এই কমন ধরেন 10-12টা স্ট্রাকচার যদি আপনি একটু মাথায় রাখেন, আর ওই ডোন্ট মাইন্ড ছোট ভাই যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, বড় ভাইরা জাস্ট শুনে রাখেন, যে ওই পণ্ডিতি না করে নিজের মতো করে মানে 7-8 ব্যান্ডের আনসার চেষ্টা না করে, যেটা এই এই যেটা কমন বা যে স্ট্রাকচারটা ফিক্সড, যেটা আপনি জানেন যে ওইটা রাইট আনসার, ওইটা থেকে আপনি স্ট্রাকচারটা কপি করেন। নিজের মতো করে পণ্ডিতি করতে যেয়ে দেখবেন যে ভুল হয়েছে। ভাই, আপনার 6.5 লেখা পাওয়ার জন্য আপনার অনেক হাই ব্যান্ডের গ্রামার লিখতে হবে এরকম না। আপনি কম লেখেন কিন্তু ভুল করেন না, কম লেখেন কিন্তু ওই কম লেখাটুকুর মধ্যে যেন ভুল না হয়। আচ্ছা, দ্য ফ্যাক্ট দ্যাট লিডস টু সামথিং, মানে একটার কারণে আমি এটা করতে চাই। যেমন ধরেন, আর এই সেন্টেন্সটা একটু একটু করেন, আর আর এই টাইপের আরেকটা সেন্টেন্স লেখেন, দ্য ফ্যাক্ট দ্যাট লিডস টু টেকিং আইএলটিএস প্রিপারেশন ফর অ্যাচিভিং হায়ার ব্যান্ড স্কোর। মানে একটা কাজ করতে চাই, এজন্য আমি আমি এটার জন্য আরেকটা করতে চাই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একটা দিলে অনেক সময় জটিল হয়ে যায়। দ্য ফ্যাক্ট দ্যাট আই ওয়ান্ট টু ট্রাভেল ইন ইন্ডিয়া, দ্য ফ্যাক্ট দ্যাট আই ওয়ান্ট টু ট্রাভেল ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়া যাওয়ার জন্য আমি 50,000 টাকা ধার করেছি। তাহলে আপনি যখন পরীক্ষায় লিখবেন, রাইটিং লিখবেন, আপনি দ্য ফ্যাক্ট দ্যাট দিয়ে শুরু করবেন। একটা কাজের জন্য একটা দরকারে আপনি আরেকটা কাজ করছেন, এখানে সেম স্ট্রাকচারটা কপি করবেন, সেম স্ট্রাকচারটা কপি দ্য ফ্যাক্ট দ্যাট এর পরে লিখবেন কি চান আর ওইটা চাওয়ার কারণে কি করবেন, এরকম স্ট্রাকচার। ধরেন এই যে, এই জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে এই যে আমাদের সামনে একটা এই যে বেসিক ব্যাচ আসতেছে, অনেকে বলছেন আমাদেরকে, বেশ কিছু স্টুডেন্ট ভর্তিও হয়েছে, যে আমরা অ্যাডভান্স কিছু স্ট্রাকচার এবং যত গ্রামার লাগে বা ভোকাবুলারি লাগে বা এই যে কোহেশন এন্ড কোহারেন্সের ওয়ার্ড গুলো কিভাবে ইউজ করতে হয়, এইগুলোর জন্য মানে রাইটিং এবং স্পিকিং এর জন্য, শুধুমাত্র আইএলটিএস এর রাইটিং এবং স্পিকিং এর জন্য যে যে দরকারি গ্রামার গুলো লাগে এবং অ্যাডভান্স গ্রামার, সেগুলো আমরা প্র্যাকটিস করব, জাস্ট প্র্যাকটিস, এবং সেগুলো স্ট্রাকচার সহ ক্লাসে পড়া হবে, ক্লাসে পড়া দেওয়া হবে এবং পরে ক্লাসে সেগুলো নেওয়া হবে। 11টা ক্লাস হবে, ভিন্ন 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 আপনার গ্রামারের স্ট্রাকচার বা রুলস এর উপরে। 15 দিনের মধ্যে 11টা ক্লাস। ওকে, এটার কোর্স ফি হচ্ছে জাস্ট 2,000 টাকা। অলরেডি কেউ কেউ ভর্তি হয়েছেন, আমরা ম্যাক্সিমাম 20 স্টুডেন্ট নেব। ওকে, দেখেন, এটা এটা যার যার পার্সোনাল ইস্যু, আর হচ্ছে হোপফুলি যারা যারা পারেন বা ই করেন, নিজের মতো করে একটু কষ্ট করতে হবে বা হচ্ছে একটু পরিশ্রম করতে হবে, বা একটু ধরেন আমি আপনাদেরকে যা যা দিচ্ছি, আমি তো আমার নিজের কিছু দিচ্ছি না, আমি নিজের অসংখ্য ভিডিও দেখেছি, আমি আসাদ ইয়াকুবের অসংখ্য ভিডিও দেখেছি, অনেক বই স্টাডি করেছি, আমি 3 বছর আগে আইএলটিএস দিয়েছি, এরপরে আমি সেই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন কোচিং এ আমি ক্লাস নেই, জাস্ট অন্যদের কথাগুলো কপি করে আপনাদেরকে বলতেছি। আপনারা যদি এগুলো বের করতে চান আপনারাও পারবেন, বাট একটু সময় লাগবে, একটু কষ্ট করতে হবে। সো একটু যদি কষ্ট করেন অবশ্যই আপনারাও ভালো কিছু করতে পারবেন। ওকে, জাস্ট স্ট্রাকচারটা কপি করবেন। এরপরে আমি আরেকটা রুলস দেখাচ্ছি। তাহলে দেখেন, মেশিন ইজ এনিথিং দ্যাট রিডিউসেস হিউম্যান এফোর্ট। দ্যাট এমন একটা ওয়ার্ড, সেটার আগে যদি প্লুরাল থাকে তাহলে পরবর্তীতে এইটার থার্ড পারসন প্লুরাল নাম্বার হিসেবে এখানে রিডিউসেস আর হতো না, রিডিউস হতো। আর এখানে যদি দ্যাট এর আগের ওয়ার্ডটা প্লুরাল থাকে, সিঙ্গুলার থাকে, তাহলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে এখানে ভার্বের সাথে এস এস অথবা আইএস হবে। তাহলে আপনি যে সেন্টেন্স গুলো বাসায় শিখবেন, একদম হুবহু ওই স্ট্রাকচারটা কপি করবেন। রিমেম্বার, স্ট্রাকচারটা কপি করবেন, নট দ্য হোল সেন্টেন্সেস। ওকে, এরপর আরেকটা দেখাচ্ছি, দেখেন,
সবাই একটু কাইন্ডলি চ্যাট বক্সে আনসারটা দিবেন, হু হ্যাজ অথবা হ্যাভ ফেম ফর হিজ নোভেল। এখানে কি হবে বলেন তো? হুমায়ুন আহমেদ স্যার ইজ ওয়ান অফ দ্য রাইটার্স হু হ্যাজ অথবা হ্যাভ ফেমাস ফর হিজ নোভেল। একটু বলেন তো। হ্যাজ। ওকে, ওকে পেয়েছি আমি। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখেন এটা এখানে হ্যাজ কেন হবে? কারণ হুমায়ুন আহমেদ স্যার অনেকগুলো লেখকের মধ্যে একজনকে বুঝিয়েছে, এই জন্য হচ্ছে এই এখানে হচ্ছে হ্যাজ হবে। আচ্ছা আসেন আমি পরে আরেকটা কি দিচ্ছি, সেম সেম কথাই, হু হ্যাজ অথবা হ্যাভ ফেম নভেল ফর হিজ ফর নোভেলস। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যার ইজ ওয়ান অফ দ্য রাইটার্স হু হ্যাজ অর হ্যাভ ফেম ফর হ্যাজ অথবা হ্যাভ গট 21 অ্যাওয়ার্ড। 21 অ্যাওয়ার্ড। এখন বলেন তো, ফার্স্টে এখানে হ্যাজ হ্যাভ এর জায়গায় তো ধরেন কেউ কেউ আগেরটা তো হ্যাজ বলছেন, ঠিক আছে, এখানে তাহলে হ্যাজ হ্যাভ এর জায়গায় কি হবে, আর এখানে ফার্স্টেরটা কি হবে আর সেকেন্ডটা কি হবে? 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখবেন। চ্যাট বক্সে একটু কাইন্ডলি বলেন। 1 নাম্বার 2 নাম্বার চ্যাট বক্সে একজন একই মানে আনসারে লিখবেন। একের হচ্ছে এটা, দুইয়ের হচ্ছে এটা। হ্যাজ হ্যাভ সবারই হয়েছে, কিন্তু কারো কারো ভুল হয়েছে। আচ্ছা এখন আমি একটু বুঝাচ্ছি, এটা একটু টাইম লাগবে, বাট হচ্ছে সবাই স্ট্রাকচারটা কপি করবেন, সেন্টেন্সটা ভালোভাবে আয়ত্ত করে স্ট্রাকচারটা কপি করবেন। কিরকম? যে হুমায়ুন আহমেদ স্যার ইজ ওয়ান অফ দ্য রাইটার্স হু হ্যাজ অথবা হ্যাভ ফেম, হ্যাজ পরের আছে হ্যাজ অথবা হ্যাভ গট 21 অ্যাওয়ার্ড। এখানে বুঝাচ্ছে হু এর পরে যেহেতু আপনার হ্যাজ অথবা হ্যাভ ফেম আছে, পরে আবার আছে হচ্ছে গট 21 অ্যাওয়ার্ড। যদি এই ধরনের কথা থাকে, এই হুটা বুঝাচ্ছে হচ্ছে রাইটার্সকে, ওই সব রাইটারদের মধ্যে একজন যাদের ফেম আছে, যাদের খ্যাতি আছে। হুমায়ুন আহমেদ স্যার ওই সমস্ত রাইটারদের খ্যাতি আছে, ওই সমস্ত রাইটারদের মধ্যে একজন যে পেয়েছে 21 অ্যাওয়ার্ড। এটা গ্রামাটিক্যাল একটা স্ট্রাকচার আছে, একটু টাইম লাগবে। এইটা হচ্ছে একটু বুঝে নেন, আমি এখানে সংক্ষেপে সহজভাবে বলে দিচ্ছি। যে যদি এখানে সরাসরি বলেন যে হুমায়ুন আহমেদ স্যার ইজ ওয়ান অফ দ্য রাইটার্স হু হ্যাজ অর হ্যাভ ফেম ফর হিজ নভেলস, তাহলে এখানে একজনকেই বোঝাচ্ছে, রাইটারদের মধ্যে একজনকে বোঝাচ্ছে। আর এখানে দেখেন রাইটার্স এর পরে হু হ্যাজ অথবা হ্যাভ ফেম আছে, তারপরে আবার আছে হ্যাজ অথবা হ্যাভ গট 21 অ্যাওয়ার্ড। তার মানে হচ্ছে এই 21 অ্যাওয়ার্ড তো হুমায়ুন আহমেদ স্যার একা পাইছেন, এই জন্য হুমায়ুন আহমেদ স্যারের এইটা বুঝাচ্ছে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ কে, আর এই হুটা বুঝাচ্ছে হচ্ছে জাস্ট আগের অর্ডটাকে। ওই সমস্ত রাইটারদের মধ্যে একজন যে 21 অ্যাওয়ার্ড পেয়েছে, হুমায়ুন আহমেদ স্যার ওই সমস্ত রাইটারদের মধ্যে একজন যাদের ফেম আছে, সে 21 অ্যাওয়ার্ড পেয়েছে। দেখেন যদি পরবর্তীতে আর কিছু না থাকে, তার মানে বোঝাচ্ছে এটা অনকে। এই ফার্স্টেরটা একটা একটা করে বোঝেন, একটু আস্তে আস্তে মাথা ঠান্ডা করে। এখানে এই হুটা বোঝাচ্ছে অনকে, যেহেতু পরবর্তীতে আর কিছু নাই। আর এখানে দেখেন, এখানে যেহেতু পরবর্তীতে আরো কথা আছে, একটা সাবজেক্টের জন্য একটা ভার্ব লাগে, তাহলে এই হু এর জায়গায় ধরেন হ্যাজ হ্যাভ আছে, আর এই হুটা সবসময় আগের অর্থটাকে বোঝায়। এখানে আগে কি আছে? অন অফ দ্য রাইটার্স। আর এখানে যেহেতু পরবর্তীতে আরো কথা আছে, এই জন্য হুটা অন অফ দ্য রাইটার্স কে বোঝাচ্ছে না, অন কে বোঝাচ্ছে না, এই হুটা এখানে বোঝাচ্ছে হচ্ছে এই রাইটার্স কে, যেহেতু পরবর্তীতে আরো কথা আছে। তাহলে কে 21 অ্যাওয়ার্ড পেয়েছে? হুমায়ুন আহমেদ স্যার 21 অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে এখানে হবে হচ্ছে হ্যাজ। আর এই হুটা বোঝাচ্ছে রাইটার্স কে, যে সমস্ত লেখকদের ফেমাস আছে তাদের মধ্যে হুমায়ুন আহমেদ স্যার একজন, এই জন্য এখানে হবে হচ্ছে হ্যাঁ। দেখেন তো বোঝা যায় কিনা? ওকে, এই যে এই ভাই লিখছেন ওনার, ঠিক আছে। দেখেন এটা আপনারা সবাই খাতায় লিখেন, পরে আরেকটু চিন্তা করেন ভালো মতো, ভালো মতো একটু ট্রাই করেন। আরেকটা জিনিস দেখেন, আহ এই যে আপনাকে বললাম যে একটা কিছু কমন কথা বলা যায়, যেমন হচ্ছে, আচ্ছা এর মধ্যে একটা কথা বলে রাখি, জাস্ট এ মিনিট, যে টাস্ক ওয়ানেরও 4টা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একাডেমিক,
যারা হচ্ছে জিটি আছে তাদেরকেও 2 মিনিট বলবো, কোনো সমস্যা নেই। দেখেন টাস্ক 1 এর জন্য হচ্ছে মিনিমাম 150 ওয়ার্ড লিখতে হয়, 1/3 মার্ক থাকে, পরের 20 মিনিট ব্যবহার করবো টাস্ক 1 এর জন্য। টাস্ক 1 এ যেটা করবো, প্রথমে একটা ইন্ট্রোডাকশন, পরে ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারা 2। যারা একাডেমিক আছেন তাদের জন্য সেম, টাস্ক 1 এর 7টা টাইপস প্রথমে দেখে দেখে খাতায় লিখবেন, বেসিক ডিফারেন্সটা বের করবেন যাদের সময় আছে। এরপরে হচ্ছে দেখেন ইন্ট্রোডাকশন যেটা লিখবেন সেখানে শো থাকবে, ইলাস্ট্রেট থাকবে, এখানে কমন কিছু ভোকাবুলারি থাকবে। এগুলা আপনারা একটু জাস্ট কয়েকটা যদি ভালো মতো একটু ভোকাবুলারি মুখস্থ করেন, এখানে অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা সম্ভব। ইন্ট্রোডাকশনের একটা স্ট্রাকচার আমি লিখেছি, দেখেন এইটা আমি হচ্ছে এই যে রাসেল মিসেলের একটা বই টাস্ক 1, তারপরে হচ্ছে সাইমনের বইয়ে এটা আছে, এই স্ট্রাকচারটা সেখান থেকে আমি এটা নিয়েছি। এরকম বিভিন্ন বই থেকে এগুলো একসাথে করা, নোট করা, কিন্তু নোটগুলো আমার করা, কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, টাইম দিয়ে বিভিন্ন মানে হেল্প নিয়ে, অনেকের হেল্প নিয়ে এখান থেকে এখানে এনেছি। সো যাদের হচ্ছে এই একাডেমিক, যারা রাইটিং টাস্ক 1, যারা এই ভোকাবুলারি চান বা ইন্ট্রোডাকশনটা চান, আমাদের ক্লাস শেষে আমাদেরকে একটু নক দিবেন এবং একটু সময় নেবেন। সবাই নকটা দিয়ে বলবেন যে ভাই আমি আজকে ক্লাসটা করেছি, আমাকে এইটা দেন, আমরা ইনশাল্লাহ টাইম নিয়ে দিয়ে দেবো। আর একটা হচ্ছে দেখেন, এই যে আমি আপনাদেরকে বলতেছি কমন কিছু টেমপ্লেট থাকে টাস্ক 2 এর জন্য। দেখেন তো ভাই দেখা যাচ্ছে কিনা টাস্ক 2 এর কমন টেমপ্লেটটা, টাস্ক 2 এর কমন টেমপ্লেট। আমাদের যদি আর্গুমেন্টেটিভ থাকে, এই কমন কিছু কথা সবসময় বলা যায়, যেমন ধরেন কনক্লুশনে কি কি লিখবেন, ইন সাম ইট ইজ ক্লিয়ারলি ভিজিবল দ্যাট লাইক এভরিথিং এলস ইন দিস ওয়ার্ল্ড ইট হ্যাজ বোথ প্রস এন্ড কনস। সো যারা বিগিনার বা হচ্ছে যারা শুরু করতে চান, এই কমন কথাগুলো মুখস্থ করে রাখতে পারেন। কিন্তু আপনি যদি এর চেয়ে আরো ভালো ভালো কিছু লিখতে পারেন বা আপনার যদি জানা থাকে, আপনি ওই ওই রকম নিজের মতো করে লেখেন। আর এখানে যত প্রোনাউন আছে, যেমন ফার্স্ট পয়েন্টের জায়গায় পয়েন্টগুলো লিখবেন। এরপরে হচ্ছে যেগুলো হচ্ছে এই প্রোনাউন গুলো আছে, প্রোনাউনের জায়গায় হচ্ছে আপনার প্রশ্নে যা থাকবে সেখান থেকে প্রোনাউনের অর্থগুলো এই আপনার রাইটিং এর মধ্যে থাকতে হবে। এরকম কখনই হলে হবে না যে এটা আপনি পুরোপুরি কপি করলেন, নেভার, তাহলে হয়তো ভালো মার্কস আসবে না। আপনার হচ্ছে এটা জাস্ট একটা আইডিয়ার জন্য, এটা আমরা আমরা কিন্তু এটা নিজেও দাবি করতেছি না যে এটা দেখলেই আপনার 7 এসে যাবে, 7.5 এসে যাবে, নো। দিস ইজ জাস্ট এ স্যাম্পল, দিস ইজ জাস্ট অ্যান আইডিয়া, নাথিং এলস। এরপর হচ্ছে আর্গুমেন্টেটিভ যদি 2 সাবজেক্টের জন্য হয়, তাহলে কিভাবে বলা যায়, দিস ম্যাটার ইজ জেনারেটিং এ লট অফ কন্ট্রোভার্সি লেটলি। এখন যে একটু ভালো লিখতে পারেন সে কাইন্ডলি লেখেন যে দিস ম্যাটার না লিখে কি ম্যাটার সেটা লেখেন। আপনি আর এই প্রোনাউনটা সেখানে বলবেন না, এখানে আছে সাবজেক্ট 1, তাহলে আপনি সাবজেক্ট 1 এর জায়গায় সাবজেক্ট 1টা কি নিয়ে আছে সেটা বলেন, সেটা লেখেন। দেখেন আর্গুমেন্টেটিভ 2টা আছে, একটা হচ্ছে ধরেন আমি এই এক্সাম্পলটা দিয়ে থাকি নরমালি, যেমন হচ্ছে ধরেন নিউক্লিয়ার ফ্যামিলি, মানে এককভাবে থাকা, বউ বউ বাচ্চা নিয়ে, বউ নিয়ে শহরে একা একা থাকা, এটার সুবিধা অসুবিধা কি কি, এটার এগ্রি করেন না ডিসএগ্রি করেন, এটা হচ্ছে 1 সাবজেক্ট। আর হচ্ছে ধরেন 2 সাবজেক্ট, 2 সাবজেক্ট, যে আপনি দেশের বাইরে পড়তে চান, দেশের বাইরে পড়া ভালো নাকি দেশে পড়া ভালো, এই 2টা সাবজেক্ট, তাহলে 2টা নিয়েই আপনার কথা বলতে হবে, এটা হচ্ছে 2 সাবজেক্ট। এখানে কি কি কমন কথাগুলো বলা যায়, এই যে ইনসামে কি বলা যায়, শুরুতে কি বলা যায়, তারপরে হচ্ছে টপিক সেন্টেন্স যেটা লিখবেন সেটার শুরুর সেন্টেন্স গুলো কি কি বলা যায়, যেমন হোয়াট ড্রাইভস পিপল টুয়ার্ডস সাবজেক্ট 1, কোন জিনিসগুলো মানুষকে এই একক ফ্যামিলির দিকে ধাবিত করে, একক ফ্যামিলির দিকে বেশি আগ্রহী করে তোলে। এরপরে দেখেন এই যে কজ সলিউশন বা কজ ইফেক্টের জন্য কমন কিছু কথা বলা যায়, ঠিক একই রকম ভাবে দেখেন এখানে যে এই কোহেশন এন্ড কোয়ারেন্সের যে কমন কথাগুলো, ভাইরে আপনি যদি 10-12টা এই কোহেশন এন্ড কোয়ারেন্সের ব্যবহার ঠিক মতো করতে পারেন, আপনার তো 25% ওখান থেকে এসে যায় টাস্ক রেসপন্সে, সরি কোহেশন এন্ড কোয়ারেন্সে। আপনি কেন আপনি এগুলা একটু স্ট্রাকচারড ওয়েতে পড়বেন না? এখন ভাই কেউ যদি কন যে ভাই আমার তো বই নাই, কোন বই পড়ুম, ভাই আমি আমার লাইফে সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট পাইছি একদম ফ্রি। এটা আমি বিজ্ঞাপন দিতেছি না যে আমার এই ওয়েবসাইট বা হচ্ছে তার ওয়েবসাইট ইউজ করলে আমার কিছু পয়সা দিছে, এরকম কিছু না। বাট হচ্ছে দেখেন আমি আপনাদেরকে লিঙ্কটা দেখাচ্ছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন। আইএলস ইজি ব্যাংক, আমি আমার লাইফে বহুত ওয়েবসাইট ঘুরছি, বহুত চেষ্টা করছি, কিন্তু এরকম ভালো ওয়েবসাইট আমি পাইনি। দেখেন এখানে আইএলস ইজি ব্যাংক, এখানে টাস্ক 2 এর টপিকস দেওয়া আছে, যারা একাডেমিকে আছেন তারা টাস্ক 1 এর টপিক দেওয়া আছে, 7টা টপিক দেওয়া আছে। যারা টাস্ক 2 এ আছেন, টাস্ক 2 এর জন্য আমি একটু আপনাদের ডিপলি দেখাই। এই ভিতরে ধরেন টেকনোলজি নিয়ে
এই সাম বিলিভ দ্যাট মডার্ন টেকনোলজি ইজ ইনক্রিজিং দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোর। এখানে বিস্তারিত লেখা আছে, এই যে দেখেন স্যাম্পল এসে আপনি দেখেন এখানে হচ্ছে গিভ ইউর ওন ওপিনিয়ন, সব ধরনের যত ধরনের রাইটিং টাস্ক আছে সব এখানে খুব সুন্দর করে তুলে দেওয়া আছে। এবং দেখেন এটা কোন বই থেকে নেওয়া হয়েছে সেগুলোও এখানে উল্লেখ করা আছে। ধরেন ক্যামব্রিজের কত নাম্বার বই থেকে নেওয়া হয়েছে, বা হচ্ছে আপনার এই আপনি যদি চান যে আমি হচ্ছে এটার আনসারটা দেখতে চাই, ক্যামব্রিজের অমুক বইয়ের অমুক আনসার সব এখানে পাবেন। টাস্ক 1-এ যারা আছেন এখানে সব টাস্ক 1-এর সবগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে টাস্ক 2 এর সব দেওয়া আছে। এখানে দেখেন এই যে ক্যামব্রিজ 16-এর, ক্যামব্রিজ 16, 15, 14, 13 খুবই ভালো একটা ওয়েবসাইট, আপনারা চাইলে দেখতে পারেন। দেখেন ভাই, যারা হচ্ছে রাইটিং টাস্ক 1-এ আছেন, জিটি তে আছেন, জাস্ট একটা মিনিট, একাডেমিক যারা আছেন মাইন্ড খাইন না, কারণ আপনাদের সময় জিটি ভাইরা দেখছে। দেখেন আইএলটিএস রাইটিং টাস্ক জিটি টাস্ক 1, হ্যাঁ এটাতে তিনটা এসে থাকে, যেমন একটা হচ্ছে ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল, আর একটা হচ্ছে সেমি ফর্মাল। এই যে ইউ শুড রাইট ওভার 150 ওয়ার্ডস, এটা সেম। টাস্ক অ্যাচিভমেন্ট, কোয়েশ্চন পয়েন্টস 25%, ভোকাবুলারি সেম একদম পুরো রাইটিং এ, ওই যে একাডেমিকে যা এই জিটি তেও তা। এখানে তিনটা থাকে, ফর্মাল, সেমি ফর্মাল, ইনফর্মাল। ইনফর্মালে দেখেন এখানে লেখা আছে কখন কখন ইনফর্মাল হয়, কখন কখন সেমি ফর্মাল হয়, কখন কখন ফর্মাল হয়। এরপরে দেখেন আমরা ছোটবেলায় বিভিন্ন পত্র লিখছি না, সেখানে ধরেন ছয়টা ছিল, ছয়টা পয়েন্ট ছিল, যে 6টা পয়েন্ট লিখলে 6টা নাম্বার পাওয়া যাবে। সো এখানে দেখেন 8টা পয়েন্ট আছে, একটা হচ্ছে টাইটেল, এক্সপ্লানেশন, প্যারাগ্রাফ 1 2 3, ক্লোজিং সেন্টেন্স, সাইনিং অফ। এগুলো কিভাবে লিখতে হবে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এগুলো একদম মুখস্থ টাইপের, ডোন্ট মাইন্ড। যারা বিগিনার বা হচ্ছে যাদের হচ্ছে 6-7 6.5 হলেই হবে, তারা হচ্ছে এগুলা ইউজ করেই হোপফুলি আপনার ডিজার্ট স্কোর আপনি পেতে পারেন। দেখেন এরপরে হচ্ছে দেখেন এই লেটার ওপেনিংটা কিভাবে দেওয়া যায়, ফর্মালি কি কি লিখতে হয়, ইনফর্মালি কি কি লিখতে হয়, এটা সম্পূর্ণ আমার নিচের এই শীটটা তৈরি করা। যে কোনো একটা আপনি লেটার ওপেনিং তো 8টা ওয়ার্ড দিয়ে শুরু করবেন, 8টা সেন্টেন্স, যে কোনো একটা। সো আপনি সবগুলোর মধ্যে একটা সেন্টেন্স ভালো করে শেখেন, যাতে আপনি ভালো করে আপনি ফাইনালে যেন ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি অনেক কিছু শিখলেন কিন্তু ইমপ্লিমেন্ট করতে না পারলে তো হবে না। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনার ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার এক্সাম্পল কিন্তু দেওয়া আছে। যারা চান এটা ফ্রি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনাদেরকে আমি কি কি ফ্রিতে দিতে পারি, এখানে হচ্ছে দেখেন যে এই জিটি রাইটিং টাস্ক 1-এ যারা আছেন তাদের এই শীটটা দিতে পারি। যারা একাডেমিকে আছেন তার টাস্ক 1টা একটা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয়, আর ওই যে একটা স্ট্রাকচারটা কিভাবে আছে ওইটা দিতে পারি। আর রাইটিং টাস্ক 2 এর যে টেমপ্লেট, 4টা টেমপ্লেট সেটা দিতে পারি। আর হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড, এটা আমরা এখান থেকে দিতে পারি। আর একটা জিনিস যেটা হচ্ছে আপনার ওভারঅল রাইটিং এর জন্য বা স্পিকিং এর জন্য ভোকাবুলারি, আপনার গ্রামার লিস্টে আমরা দিতে পারি। গ্রামার লিস্ট আপনার কি কি প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় গ্রামার, যেমন হচ্ছে রাইটিং টাস্ক 1-এ যারা আছেন একাডেমিকে, অবশ্যই আপনাদের ডিগ্রিটা লাগবে, কারণ ডিগ্রি ছাড়া ভাই আপনি কম্পেয়ার করবেন কিভাবে, কি বলেন ভাই, ডিগ্রি ছাড়া কি কম্পেয়ার করা সম্ভব? সো আপনার ডিগ্রিটা শিখতেই হবে।